আমি মীর আহসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক জনাব আকবর হোসেন। জনাব আকবর হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নির্বাচিত খবরে। এছাড়াও এই আলোচনায় যোগ করে নিতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা। ডক্টর স্নিগ্ধা, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এছাড়াও এই আলোচনায় নানান সময় একাধিক অতিথি যোগ দেবেন, জানাবেন মতামত আর করবেন বিশ্লেষণ। ঢাকা ও ঢাকার বাইরে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল আর ছাত্র শিবির। এতে আহত হয়েছে উভয় পক্ষের শতাধিক নেতাকর্মী। রাজধানীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ আর আলিয়া মাদ্রাসায় যেমন দিনের বেশিরভাগ সময় জুড়ে সংঘর্ষ হয়েছে, তেমনি ঢাকার বাইরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও গত রাতেই সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল আর ছাত্র শিবির। প্রায় সবখানেই সংঘাত হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর নানান আয়োজন নিয়ে। প্রশ্ন হলো, অভ্যুত্থানের 2 বছরের মাথায় এসে কেন ফ্যাসিবাদ বিরোধী পক্ষগুলো নিজেদের মধ্যেই সংঘর্ষ আর বিবাদে জড়াচ্ছে? এসব ঘটনায় কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন আর পুলিশ থাকছে নীরব দর্শকের ভূমিকায়? সহজ করে বুঝতে চাই। এছাড়াও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে বিপরীতমুখী অবস্থান আর জুলাইয়ের ঐক্য রক্ষা প্রসঙ্গটিও আনতে চাই নির্বাচিত খবরের টেবিলে। তাহলে চলুন শুরুতেই ছাত্রদল আর ছাত্র শিবিরের সংঘর্ষের প্রতিবেদনটি দেখে আসি। রাজধানীর বকশীবাজার এলাকা। মঙ্গলবার দিনভর ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ। বিকেলে দুই পক্ষের মারামারিতে রণক্ষেত্র পুরো এলাকা। ইটপাটকেল নিক্ষেপ আর ধাওয়া পাল্টা ধাওয়া চলে টানা 2 ঘন্টা। আহত হয় দুই পক্ষের অনেকে। ককটেল মারতে মারতে মনে করেন আমাদেরকে ওইদিকে সরাইয়া দিছে। এর এক পর্যায়ে ছাত্র শিবির এখানে অবস্থান নেয়, ছাত্র দলের অবস্থান নেয়। পরবর্তীতে ছাত্র দলরাও ভিতরের বিভিন্ন রুমে ঢোকে। শুধু ছাত্র সংগঠনই নয়, বিএনপি ও জামায়াতের নেতারাও জড়িয়ে পড়ে এই সংঘর্ষে। একের পর এক ককটেল বিস্ফোরণে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। বন্ধ হয়ে যায় পুরো এলাকার যান চলাচল। ছাত্রদলের অভিযোগ, শিবির ক্যাম্পাসে আধিপত্য কায়েম করতেই তাদের উপর হামলা চালিয়েছে। যারা আছে সন্ত্রাসী দল, এই দেশকে যারা লুটে পুটে খাওয়ার জন্য প্রস্তুত, তারা আমাদের উপর হামলা করার জন্য ককটেল, বোমা, তারপরে কাচের বোতল, ইট পাটকেল সব নিক্ষেপ করতেছে। আমাদের অনেকে আহত হয়েছে। আমার ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমডি সানাউল্লাহ এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মোমেন সহ প্রায় আমাদের 8 থেকে 10টা ছেলে ইনজোর্ড ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে। আমি নিজে দেখে এসেছি এখানে। শিক্ষা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে বুধবার বিক্ষোভের ডাক দিয়েছে কেন্দ্রীয় ছাত্র শিবির। সকল ক্যাম্পাসে তারা ছাত্রদের দ্বারা ধিক্কৃত হয়েছে। এই কারণে আজকে তারা সন্ত্রাসের রাস্তায় তারা বাছাই করে নিয়েছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করি, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, আপনার পতনের জন্য এই যুবদল ছাত্রদলই কিন্তু যথেষ্ট হবে। তাদের লাগাম ধরেন, যদি এখন লাগাম ধরতে না পারেন তাহলে সময়ের অপেক্ষা করেন। সন্ধ্যায় থেমে যায় সংঘর্ষ, কিন্তু কি কারণে এই সংঘর্ষ তা জানে না পুলিশ। এখানে দুটো ছাত্র সংগঠনের লোকজনরা মিছিল করছে বা তাদের মধ্যে কোনো উস্কানিমূলক কথাবার্তা বা বিভিন্ন বিষয়ে ঘটনা বা ধরেন অন্য কোনো ইউনিভার্সিটির কোনো ঘটনাকে কেন্দ্র করেও কোনো ধরনের বিরোধ তাদের মধ্যে বাকবেতনটা হতে পারে। সেসবকে সুস্পষ্ট নয় এটা যে আসলে তাদের মধ্যে কি ঘটনা ঘটেছে। এর আগে সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের সাথে হাতাহাতি হয় শিবিরের নেতাকর্মীদের। এক সময় তার রূপ নেয় সংঘর্ষে। আহত হয় উভয় পক্ষের শতাধিক শিক্ষার্থী। ছাত্রদলের যে আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, তার নেতৃত্বে একটা বড় গুন্ডা বাহিনী এখানে এসে তারা আমাদের উপরে ওখানে ধাক্কাধাক্কি করে আমাদের বোনদেরকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং আমাদের যে পোস্টারগুলো ছিল এগুলো তারা ছিঁড়ে ফেলে। পরিকল্পিতভাবে তারা মব করছে। আমরা দেখেছি কিছু কিছু শিবিরের নেতৃবৃন্দ যকসুর নির্বাচন করার পরে থেকে আজকে পর্যন্ত তাদের চেহারাকেও ক্যাম্পাসে দেখে নাই। জগন্নাথের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে উত্তেজনা দেখা দেয় ঢাকা কলেজেও। এখানেও সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রদল ও শিবির। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা। আকবর হোসেন, আপনাকে দিয়ে বরং আলোচনাটা শুরু করি। আপনার বিশ্লেষণ কি বলে? ধরেন আমরা যখন কথা বলছি তখন বলা যায় রাত 12টা পেরিয়ে গেছে। জুলাই অভ্যুত্থানের 2য় বছরে আমরা নিশ্চয়ই পদার্পণ করেছি। এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে, অভ্যুত্থানের 2য় বছরের মাথায় এসে কেন ফ্যাসিবাদ বিরোধী পক্ষগুলো এখন একে অপরে এবং নিজেরাই সংঘর্ষে জড়িয়ে পড়ছে? এই ব্যাপারটা আসলে আমার দৃষ্টিতে এটা অবশ্যম্ভাবী ছিল এই অর্থে যে
ক্ষমতায় হচ্ছে এখন বিএনপি এবং তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছে এখন জামায়াত ইসলামী। ওকে, আর জামায়াত ইসলামী যেহেতু বিরোধী দলে, তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছে এখন বিএনপি। এবং এই ক্যাম্পাসগুলোতে আপনারা জানেন যে গত 1-1.5 বছরে বা 2 বছরে এখানে ইসলামী ছাত্র শিবিরের একটা প্রাধান্য তৈরি হয়েছে এবং তারা অনেক জায়গায় ছাত্র সংসদ নির্বাচনে জয়লাভও করেছে, ভোটে জয়লাভ করেছে। সুতরাং ছাত্রদল বিভিন্ন জায়গায় একটু ব্যাকফুটে আছে এবং এই ব্যাকফুটে থাকার কারণে এখন ছাত্রদলের হয়তো মনে হচ্ছে যে আমাদেরকে এখন কন্ট্রোল নিতে হবে, এটা একটা বিষয়। আর অন্যদিকে ছাত্র শিবির যেহেতু কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে তারা জয়লাভ করেছে, এখন ছাত্র শিবির মনে করছে যে এখন আমাদের যে আধিপত্যটা এটাকে আমাদের কন্টিনিউ করতে হবে। সো উভয় পক্ষ কিন্তু একটা আধিপত্যের লড়াইতে তারা নেমেছে। এখানে আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে ন্যাক্কারজনক ভূমিকা হচ্ছে পুলিশের, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আমি আপনাদের রিপোর্টও দেখলাম না বা অন্য কোথাও দেখলাম না যে পুলিশ সেখানে ইফেক্টিভলি ইন্টারভিন করেছে বা যারা সেখানে পারপেট্রেটর, দুই দল মারামারি করছে, তারা কোনো ব্যবস্থা নিচ্ছে, এরকম কোনো ছবি বা কোনো ভিডিও আমার চোখে পড়েনি। এবং আমি জানি না আমার চোখ এড়িয়ে গেছে কিনা, কিন্তু আমি কোথাও দেখিনি। যদি আপনারা দেখে থাকেন সেটা হয়তো আমাকে ধরিয়ে দিতে পারেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে পুলিশ এখানে নীরব দর্শকের ভূমিকায় থাকবে কেন? এটা তো একটা এসেনশিয়ালি আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতি, তাই না? দুটো পক্ষ এখানে মারামারি করছে, ঘটনার সূত্রপাত যে কারণেই হোক না কেন, আপনি যখন এক পক্ষ আরেক পক্ষকে ঢিল মারছে, মারামারি করছে, এইটা তো আনএক্সেপ্টেবল ব্যাপার। প্রশ্ন যখন উঠবে যে ধরেন দুটি সংগঠনই তো, একটা হচ্ছে সরকারি দলের ছাত্র সংগঠন আর একটা বিরোধী দলের ছাত্র সংগঠন, পুলিশই বা এখানে কি করবে? না দেখুন, আমরা তো ওই সিচুয়েশন আর দেখতে চাই না। আমরা এই ধরনের এই যে ক্যাম্পাসে বা বড় ধরনের সংঘাতের বিষয়টা আমরা হয়তো এই রিসেন্ট ইয়ার্সে আমরা এই মানে দেখলাম আর কি। এবং ঠিক একই ছবি যেটা আমরা পুরনো এক সময় আমরা দেখতাম যে বহিরাগতরা গিয়ে হল দখল করে দিয়ে আসছে, একই জিনিস হচ্ছে। আমি দেখলাম যে বিভিন্ন এই যে প্রথম আলো রিপোর্ট করছে, অনেক জায়গায় দেখলাম যে যুবদল নেতা নয়ন, তার আলিয়া মাদ্রাসায় কি কাজ এবং তার নেতৃত্বে লোকজন গিয়ে কেন হল দখল করে দিয়ে আসছে। হলে যদি কোনো ইস্যু থেকে থাকে সেটা তো ইস্যুটাকে ডিল করবে হচ্ছে যে হল প্রশাসন, তারা হ্যাঁ তাদের করার কথা। তো এই ঘটনাগুলো তাহলে আমরা একদিকে মুখে বলবো যে ফ্যাসিবাদ বিরোধী, কিন্তু আবার আমরা যদি কর্মকাণ্ড করি আবার আগের মতো, যেমন আমি এই সিচুয়েশনটাকে যেটা এখন আজকে দেখলাম যে বাইরে থেকে লোকজন গিয়ে, উভয় পক্ষের লোকজনই বাইরে থেকে গেছে, ছাত্র শিবিরের লোকজনও বাইরে থেকে গেছে, অনেকেই ছাত্র দলের বা যুব দলের তারাও বাইরে থেকে গেছে। তো এইটা তো আমি সিচুয়েশনটা দেখতে পাচ্ছি সেই জুলাই মাসে যখন ছাত্রলীগ বাইরে থেকে বহিরাগতদেরকে ভাড়া করে নিয়ে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পিটিয়েছিল, মনে আছে না আপনাদের? সে একই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তাহলে পরিস্থিতির বদল হলো কোথায়? আমরা কি এক্সপেক্ট করছি? আর এই ঘটনা এমন একটা সময় হলো যে ন্যাক্কারজনক বিষয়টা অভ্যুত্থানের ঠিক আগের দিন, যে অভ্যুত্থানের বার্ষিকী যখন পালন করতে যাচ্ছে সরকার বা অনেকেই এটা পালন করবে, ঠিক তার আগের দিন এই ঘটনাটা ঘটছে। তাহলে আমরা দেশের মানুষের কাছে কি মেসেজ আমরা দিলাম? আমরা তো এই মেসেজটাই আমরা ক্যারি করছি যে একটা পক্ষ ক্ষমতা থেকে গেছে, আরেকটা পক্ষ ক্ষমতায় আসছে, বা তাহলে মানুষের জীবনের কোনো পরিবর্তন নাই, ক্যাম্পাসগুলোর যে ওয়েলবিং বা সেখানে যে একটা ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, সেগুলোর কোনো কিছু নেই, এগুলো চলতেই থাকবে। সেটাই তো আমরা দেখলাম। ওকে, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমি ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, আপনার কাছ থেকে আলোচনা শুরু করার আগেই আমাদের এই আলোচনায় কিছুক্ষণের মধ্যে চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে রেখে আমাদের সাথে ছাত্র দলের একজন যোগ দেবেন যিনি প্রতিনিধিত্ব করেন এবং একই সঙ্গে ছাত্র শিবিরের একজন যোগ দেবেন। নিশ্চয়ই আপনারা তাদেরকেও প্রশ্ন করার সুযোগ পাবেন, আমরা প্রশ্ন করব এবং তাদের বিশ্লেষণে শুনবো। আপনার কাছে যেটা শুনতে চাই, আসলে জানতে চাই, বুঝতে চাই, আকবর হোসেন যেভাবে ব্যাখ্যা দিলেন বা বিশ্লেষণ করলেন, আপনার বিশ্লেষণটা কীরকম হবে? উনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, আপনি যেহেতু একজন শিক্ষক, আমি যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কোথাও তুলি, তাদের ভূমিকাটাও কি আপনার কাছে মনে হয় না প্রশ্নবিদ্ধ? আচ্ছা, না আপনাকে ধন্যবাদ, আমার সহালোচককে অনেক শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে ডেফিনেটলি যে কোনো অর্থে কোনো ধরনের সহিংসতা তো প্রমোটের যোগ্য না, সেটা যেই করুক না কেন, এটা একদম স্পষ্ট অবস্থান, এটা মানে নির্দ্বিধায় বলা যায়। কিন্তু এখানে দুটো প্রশ্ন এসছে, একটা হচ্ছে পুলিশের কথা যে বলেছেন, এটা এখানে একটা ব্যাখ্যা দেওয়া খুব জরুরি। বিশ্ববিদ্যালয় অনুযায়ী কিন্তু আমাদের অ্যাক্ট অনুযায়ী কিন্তু এখতিয়ারের কিছু ভিন্নতা আছে।
যেমন মনে করেন আমার বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশাসন পুলিশকে ইনফর্ম না করলে কোনোভাবে পুলিশের কারো ওই ক্যাম্পাসের ভেতরে অনুপ্রবেশ করার রাইটস নেই। ওকে, কিন্তু মারামারি তো ভেতরে যাই হোক মারামারি তো দিন শেষে আর বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকছে না, আস্তে আস্তে তো আমি এই জন্য কিন্তু এই জন্য একটা কথা বলেছি যে ক্যাম্পাস ভিত্তিতে এটা ডিফারেন্ট হতে পারে। জাহাঙ্গীরনগরের কেসে ইভেন আমি যত জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই কেসে, মানে আপনি যদি প্রশাসন আপনার পুলিশকে এখানে তলব না করে, ধরেন শাহবাগের মোড়ে যদি পুলিশ থাকে এবং ওটা তো আপনার ক্যাম্পাস এরিয়ার মাঝখানে ভেতরে যদি ধরেন সমাজবিজ্ঞান চারুকলার ভেতর যদি হয়, আনটিল অর আনলেস প্রশাসন পুলিশের কাছে হেল্প সিক না করা পর্যন্ত পুলিশের কোনো এখতিয়ার নাই ওই ক্যাম্পাসের ভেতরে অনুপ্রবেশ করার। এটা হচ্ছে একটা লিগ্যাল বিষয়, এটা আমি আগে পরিষ্কার করি। এখন যে ঘটনাটা পুলিশের ক্ষেত্রে বলেছেন, এটা আমি বলতে পারবো না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি আপনারা এরকম কাউকে যোগাযোগ করতে পারতেন যে ওই প্রশাসন কি পুলিশের কাছে সহযোগিতা চেয়েছিল, প্রথম কথা হচ্ছে একটা। দ্বিতীয় কথা হচ্ছে ওই নিরাপত্তা বেষ্টনী বা বলয়, সেখানে খুবই ভালো হতো। সাধারণত বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার ক্ষেত্রে প্রক্টর কিন্তু প্রশাসনিকভাবে দায়বদ্ধ থাকেন, আমরা তার তরফ থেকে কিন্তু বক্তব্য শুনতে পাচ্ছি কিনা সেটা কিন্তু আমাদের আগে বুঝতে পারতে হবে। এটা আরেকটা। কিন্তু আরেকটা ব্যাপারও খুব গুরুত্বপূর্ণ, একটা নির্বাচিত দলের প্রতিনিধি এবং যেমনটি আকবর হোসেন বললেন সাংবাদিক, তিনি বললেন না যে ওনারা নির্বাচিত ভোটে এবং ওনাদের একটা আধিপত্য ছিল। তাহলে প্রশ্ন হচ্ছে যে যাদের এত আধিপত্য হচ্ছে, আজকে যাদের আধিপত্য নেই, ব্যাকফুটে যারা আছে, তারা এই কাজটা করছেন, এটা ওখানে তো বিশাল জনপ্রিয়তা থাকার কথা। তাহলে এই জনপ্রিয়তার যে শিক্ষার্থী পর্ষদ বা শিক্ষক বা বিশ্ববিদ্যালয়ে তো অনেক অনেক পক্ষ আছে, তাদের জায়গা থেকেও আমরা ওইভাবে পাচ্ছি না কেন? মানে এটার তো একটা বিরোধিতা হওয়া দরকার, তাই না? আপনার এখানে যেটা আমি দেখলাম যে ভিপি, তার মানে হচ্ছে কি ভিপিকে সম্ভবত ভিপি আহত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, তার মানে এটা তো ডেফিনেটলি যিনি ভিপি তিনি তো নির্বাচনে প্রতিনিধি হয়ে গেছেন। ইতিমধ্যে তো একটা বিশ্ববিদ্যালয়ে নানা ধরনেরই হওয়ার কথা, তাহলে সেটা হচ্ছে না কেন? এই ব্যাপারটা কি শুধুমাত্র এবং কেবলমাত্র আধিপত্যের? একজন শিক্ষক হিসেবে আমি আপনাকে বলবো, দীর্ঘদিন ধরে সেটি মনে করেন বিগত 15 বছরে এক ধরনের আমাদের কালচারাল বিপর্যয় হয়েছে অভ্যন্তরীণ, তার থেকেও আরেকটা বড় বিপর্যয় হয়েছে 5ই আগস্টের পরে, যখন আমার শিক্ষার্থীরা যে আমার ভিসি প্রভিসিকে শপথ করিয়েছে, ঠিক আছে? যখন আমার শিক্ষার্থী আম্বার হোসেন, আমি নামটা নিয়েই বলছি, তিনিও নির্বাচিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তিনি সশরীরে একজন প্রক্টরকে তুই-তুকারি করে মারার হুমকি দেন। এগুলো ফুটেজ পাওয়া যায় তো। আবার যখন মনে করে এই পরিস্থিতি যখন আসে, একজন শিক্ষক হিসেবে ধরেন কোনো কিছু না, আপনার মতের সাথে আমার দ্বিমত হচ্ছে, আমার বিশ্ববিদ্যালয় বলেন XY সকল বিশ্ববিদ্যালয় দেখা যাচ্ছে আপনি অবিবর্ণীয়ভাবে গালিগালাজ করছেন। এখানে কোনো ন্যূনতম দেখেন, শিক্ষকের কিন্তু একটা অথরিটেটিভ পাওয়ার অন্তত থাকে। এটা ভিন্ন প্রসঙ্গ, আমি কিন্তু বলবো না যে শিক্ষকের ভুল নাই, 100 বার অনেক শিক্ষকের ভুল আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে শিক্ষার্থী শিক্ষক অথবা শিক্ষার্থী অপর শিক্ষার্থী, এই যে বিশ্ববিদ্যালয়ের যে আন্তঃসম্পর্ক, সেই সম্পর্কটাও কিন্তু এই মুহূর্তে এতটা নাজুক যে একজন যে আরেকজনের পাশে যেয়ে দাঁড়াবে, আমি শিক্ষক যে আরেকজনের পাশে যেয়ে দাঁড়াবো, সেই জায়গাগুলোও কিন্তু ভীষণভাবে বিপর্যস্ত হয়েছে। সেটা কি এই কারণে যে ধরেন শিক্ষকরাও ভীষণ রকম বিভক্ত? আগে তো 2টা ভাগে বলা হতো, এখন কি 3 রকমের ভাগ হয়েছে? না দেখেন, আপনি যদি আমাকে বলেন শিক্ষকরা কখন বিভক্ত নয়, আপনি মানে বাংলাদেশের জন্মলগ্ন থেকে কিন্তু আপনি বিভক্তি পাবেন। বিভক্ত নয় এটা তো আরেকটা গল্প, বিভক্তি তো আছেই। এবং আমি অত্যন্ত মানে দৃঢ়তার সাথে বলতে পারি, শিক্ষকদের এমন অনেক বক্তব্য আছে, ক্রিয়া আছে যেটা ভীষণ লজ্জাস্কর। এরকম অনেক বক্তব্য আছে, তারা দলীয় মানে শিক্ষক না হয়ে দলীয় শিক্ষক হিসেবে নিজেদের আবির্ভূত হতে চান, সেগুলোও আছে। এগুলো তো আছেই। আমি বলছি তারপরও আমার অভিজ্ঞতা, 20 বছরের চাকরি জীবনের অভিজ্ঞতা থেকে আমি একটা কথা বলতে পারি যে শিক্ষক শিক্ষার্থী এবং ছাত্র শিক্ষকের মধ্যে কিন্তু একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। বিশ্ববিদ্যালয়ের সকলে কিন্তু আপনার রাজনৈতিকভাবে যে ডিল করে ব্যাপারটা সেটা না। এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা ভীষণভাবে নাজুক হয়েছে যখন আমি জানতে পারি যে আমার শিক্ষকরা মানে আমার শিক্ষার্থী লেখে অমুককে পদে বসাইছি, অমুককে পদ থেকে নামাইছি। বেশি কথা, হোয়াট ইজ দিস? এই অথরিটেটিভ পাওয়ার কি তার আছে? এই প্রশ্ন নিশ্চয়ই উপেক্ষা করা যায় না যে ধরেন যে সকল ছাত্রীদের কথা বলা হয় বিভিন্ন রাজনৈতিক দলের,
তারাও তো তাদের নিজস্ব স্বার্থে নানানভাবে এইসব রাজনৈতিক দলের যে অঙ্গ সংগঠন, ছাত্র সংগঠন আছে, সেগুলোও তো নানাভাবে তারা ব্যবহার করেন। সেই বিতর্কে যাবো। এটা সকল পক্ষই, আমি কিন্তু বলিনি যে কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক পক্ষ, আমি বলছি আপনি সীমাটা লঙ্ঘন করে যাচ্ছেন। ওকে, নিশ্চয়ই। একটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে যে আজকের যে ভায়োলেন্সটা আমরা দেখলাম, এটা কিন্তু মেজর ভায়োলেন্সটা হয়েছে আলিয়া মাদ্রাসা, তাই না, এবং তার আশপাশের এলাকায়, এবং ইট ওয়াজ অ্যাবসলিউটলি অ্যান ল অ্যান্ড অর্ডার ইস্যু তৈরি হয়ে গিয়েছিল। এবং আলিয়া মাদ্রাসার কিন্তু যে ল বা যা কিছু তারা যে ফলো করে, ওটা কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর মতো না আর কি, যে ভিসি বা প্রক্টর বললে পরে পুলিশ ইন্টারভিন করবে। কিন্তু আমি ওই প্রেক্ষাপট থেকে বলেছি যে পুলিশের এখানে অবশ্যই মানে ইন্টারভিন করার প্রয়োজন ছিল আর কি, সেটাই। নিশ্চয়ই। আমার এই আলোচনায় আমাদের সাথে যোগ করে নেই দুজন আছেন। আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সহসভাপতি আনোয়ার পারভেজ, এবং আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আসিফ আব্দুল্লাহ। আমি একটু ছাত্র দলের আনোয়ার পারভেজের কাছ থেকে শুনতে চাইব। কিছুক্ষণ আগে আমরা যে আলোচনা করছিলাম, সেখানে আকবর হোসেন একটা প্রশ্ন তুলেছেন যে আসলে আলিয়া মাদ্রাসায় ছাত্রদল বা যুবদল নেতা, অনেক আপনাদের শীর্ষ নেতা নয়নের কথাই উনি উল্লেখ করেছেন, তাকে হেলমেট মাথা দিয়ে দেখতে পাওয়া গেছে। তিনি এটাও প্রশ্ন তুলেছেন যে সেখানে আসলে যুবদলের নয়নদের কাজটা কি এক। দ্বিতীয়ত একই সঙ্গে এই প্রশ্নটাও উঠেছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন ক্যাম্পাসগুলোতে ছাত্রদল এক ধরনের ব্যাকফুটে আছে, সেটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। কেন এরকম অ্যাগ্রেসিভ হচ্ছে ছাত্রদল, একটু বলবেন আনোয়ার পারভেজ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। থ্যাংক ইউ আপনাকে প্রশ্ন করার জন্য। আসলে আকবর ভাই যে প্রশ্নটা করেছেন আমাদের কাছে, সেটা আমার কাছে অথেন্টিক মনে হয় নাই। কি কারণে? উনি যেটা বলেছেন, আমাদের যুবদল নয়ন ভাইয়ের কথা বলেছেন। নয়ন ভাই তো আসলে ওখানে সেভ করার জন্য গেছে, যাতে দুটার অঙ্গ সংগঠনের ভিতরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়ে আরো বিতর্কিত বা আরো ধ্বংসাত্মক কোনো কিছু না হয়, এই বিষয়টা যাতে শিওর হয়। এই জন্য আমি দেখেছি নয়ন ভাই না আরো অনেকেই গেছে, জামাতেরও 2-4 জন লোককে আমি ওখানে দেখেছি। হ্যাঁ, সেক্ষেত্রে আমার মনে হলো যে এটা বড় কোনো ইস্যু না। হ্যাঁ, আমরা এটাকে এভাবে দেখতে পারি যে দুটো সংগঠন, তারা যাতে ভ্রাতৃত্ব বজায় রেখে তাদের কার্যক্রমগুলো সম্পন্ন করতে পারে। এজন্য আর একটা বিষয় আমার কাছে যেটা মনে হয়েছে যে শিবির বা জামাত, তারা আসলে একটা পরিকল্পিত উপায়ে দেশকে অস্থিতিশীল করার জন্য, যেটা আমরা অনেকদিন ধরে চেষ্টা করেছি, বাংলাদেশ জাতীয় ছাত্র দল কিন্তু প্রত্যেকটা ক্যাম্পাসে সহাবস্থান ধরে রাখার জন্য এবং তাদের প্রতি, শুধু তারা না, অন্যান্য অপর যে সংগঠনগুলো আছে তাদের প্রতি সফট কর্নার থেকে বা ছাত্রদল তাদের মানে আপনার স্টুডেন্ট সুলভ যে আচরণটা সকল সংগঠনের সাথে কিন্তু করে আসতেছে। আপনারা দেখেন, আমাদের অনেক ধরনের অনেক কিছু করার সুযোগ থাকলেও কিন্তু আমরা সেটা করি নাই। বা বাংলাদেশ জাতীয় ছাত্রদল অন্য ক্যাম্পাসগুলোতে সকল ক্ষেত্রে ধ্বংসাত্মক পথ, অতীতে দেখা যাচ্ছে বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন ধরনের কার্যক্রম করছে না আগের সরকারগুলোতে। এখন ক্ষমতায় আসার পরে বাংলাদেশ জাতীয় ছাত্রদল কিন্তু অত্যন্ত সুন্দরভাবে প্রত্যেকটা ক্যাম্পাস যাতে শৃঙ্খলা ফিরে আসে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ভূমিকা রাখতেছে। সেক্ষেত্রে আর একটা বিষয় আমার কাছে মনে হলো যে জামাত ইদানিং ধরে, জামাত এবং শিবির তাদের মতাদর্শী বিভিন্ন নেতৃবৃন্দ, তারা কিন্তু বিভিন্ন ধরনের নারী ঘটিত বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত হয়ে গেছে। যেমন ধরেন সমকামিতা, পরকীয়া বা অন্য ধরনের বিষয়গুলো। তারপরে এই যে দেখেন আপনি, কয়েকদিন আগে খুলনাতে যে জামাতের একজন এমপি, তার যে ভিডিও স্ক্যান্ডাল বা অন্যান্য বিষয়গুলো সামনে এসছে, এই বিষয়গুলোকে ধামাল চাপা দেওয়ার জন্য তারা পরিকল্পিত উপায়ে প্রত্যেকটা ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য অপচেষ্টা করছে কিনা, আমার কাছে সেটাও মনে হয় আর কি। ওকে, আপনার পয়েন্টটা বুঝতে পারছি যে আপনি বলছেন যে জামায়াতের নানান ধরনের অপকর্মর কথা যেগুলো আপনি বলছেন, যেগুলো সামনে এসছে, ফলে সেগুলোকে এক ধরনের সাইডলাইন করা বা দৃষ্টির অগোচরে নিয়ে যাওয়া, সেটার আপনি দাবি তুলছেন। আমি একটু বরং আসিফ আব্দুল্লাহর বিশ্লেষণটা শুনতে চাই। ধরেন আপনি কি বলবেন আনোয়ার পারভেজ যে কথাটি বলছিল, পাশাপাশি এটা কিভাবে অস্বীকার করা যায় যে বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদে তো এক ধরনের ছাত্র শিবিরের প্রাধান্য আছে, এই ঘটনার ক্ষেত্রে কি করে ছাত্র শিবির দায় এড়াবে? পাশাপাশি আলিয়া মাদ্রাসার যে বিষয়টি আমরা লক্ষ্য করছিলাম, সেখানে হল দখলের বিষয়গুলো আসছে বা বিভিন্ন রুম দখলের বহিরাগত নিয়ে আসা হচ্ছে, কি হচ্ছে আসলে?
আসিফ আব্দুল্লাহ জানাচ্ছি চ্যানেল ওয়ানকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে যে সহ আলোচক বৃন্দ আছেন যারা, তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি শুরু করতে চাই এই বলে যে দীর্ঘ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা ছাত্র শিবির, ছাত্রদল, আমরা সহযোদ্ধা ছিলাম। আমাদের উপর অনেক জুলুম নির্যাতন এসেছে। পরবর্তীতে জুলাইয়ের পরে আমরা নতুন সরকার পেয়েছি। নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশার জায়গাটা ছিল অনেক বিস্তৃত, কারণ যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, জুলাইয়ের প্রজন্ম তারা একটা নতুন রাজনীতি দেখতে চেয়েছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে ছাত্রদল আবারও সেই নোংরা রাজনীতি ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছে। আপনি দেখলেন যে গতকাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথমে ছাত্রদল যে ঝামেলা করলো জুলাইয়ের একটি প্রোগ্রামে, আজকে দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটি প্রোগ্রাম জুলাই নিয়ে, সেখানে শিক্ষার্থীরা ইনকিলাব মঞ্চ তারা একটি শিক্ষার্থী বান্ধব দাবি নিয়ে এখানে এসেছে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ এটি যেন সেনাবাহিনীকে দেওয়া হয়, এছাড়াও সিট সংক্রান্ত কিছু তাদের দাবি ছিল, সেটি নিয়ে তারা প্ল্যাকার্ড নিয়ে এখানে এসেছিল। কিন্তু এই দাবিগুলোকে ছাত্রদলের নেতৃবৃন্দ তাদেরকে বাধা দিল এবং তাদের উপর আক্রমণ করলো কোনো ধরনের উস্কানি ছাড়াই। এবং নির্বাচিত প্রতিনিধি জকসুর জিএস এবং একই সাথে ইসলামী ছাত্র শিবিরের তিনি সভাপতি আব্দুল আলিম আরিফ, তাকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে এটা আসলে অকল্পনীয়। এবং আপনি ঢাকা আলিয়ার কথা বলেছেন, ঢাকা আলিয়াতেও আমরা দেখলাম যে এখানে প্রথমে হলে তালা লাগাইলো ছাত্রদল কোনো ধরনের উস্কানি ছাড়া, অযথা যে তারা এখানে তালা লাগালো এবং ভিতরে যারা শিক্ষার্থী ছিল তাদেরকে বের করে দেওয়া হচ্ছিল ভিতরে শিক্ষার্থীকে। পরবর্তীতে ঢাকা আলিয়ার প্রিন্সিপাল সেখানে অবস্থান করেন, পুলিশ ফোর্স আসে। পরবর্তীতে আমরা দেখলাম যে ছাত্র দল তারা এখানে প্রিন্সিপালের মাথা ফাটাইছে এবং একই সাথে শিক্ষার্থী যারা ছিল তাদেরকেও এখানে তারা অ্যাটাক করছে। পরবর্তীতে দেখলাম তারা আবার বহিরাগতকে নিয়ে আসছে এবং একই সাথে আমরা যুব দলের সদস্য সচিব আমরা রবিউল ইসলাম নয়ন, তাকেও দেখতে পারলাম এখানে হেলমেট পরা অবস্থায়। এবং তার সাথে আরও আমরা দেখতে পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের যে একটি হত্যাকাণ্ড হয়েছিল, তোফাজ্জল হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের একজন আসামি যার নাম হলো রকি, সেও রবিউল ইসলাম নয়নের সাথে সেখানে আক্রমণে অংশ নিয়েছে। আপনি কিভাবে এটাকে জাস্টিফাই করবেন? ঠিক আছে, আসিফ আব্দুল্লাহ আপনি যেমন বলছিলেন যে বিএনপির অনেক কেন্দ্রীয় নেতাদেরকে বা ছাত্র দলের বাইরে গিয়ে যুব দলের কথা বলছিলেন, সেক্ষেত্রে তো একই অভিযোগ শিবিরের দিকেও আসে, যেখানে বলা হচ্ছে জামাতেরই অনেক সিনিয়র নেতাকে সেখানে দেখা গেছে। ঢাকা কলেজের দিকেও দেখেন, এই যে প্রত্যেকটা ক্যাম্পাসে আপনি বলেন কোন ক্যাম্পাসে ছাত্র দল ছাড়া অন্য কেউ ফার্স্ট অ্যাটাক করছে? ছাত্রদল প্রত্যেকটা জায়গায় ফার্স্ট অ্যাটাক করছে। এই যে এবং আমাদের আব্দুল আলিম আরিফ উনি যেভাবে আক্রান্ত হয়েছেন এটা আসলে অকল্পনীয়। এবং ছাত্রদলের হামলায় এখানে জবি শিক্ষার্থীর হলো চোয়াল ভেঙে গেছে, এটা একদম নিউজ দেখেন, জবি শিক্ষার্থীর চোয়াল ভেঙে গেছে। তারপরে আমরা দেখলাম যে ঢাকা আলিয়ায় এখানে রবিউল ইসলাম নয়ন যে এখানে গেছে হেলমেট পরা অবস্থায়, এবং ঢাকা আলিয়ার স্টুডেন্টের উপর যে হামলা হয়েছে এই প্রত্যেকটার ফুটেজ এখানে আছে। কিন্তু আমরা দেখলাম সরকারের পক্ষ থেকে কোনো ধরনের, প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা তো গ্রহণ করা হলোই না। জুলাইয়ের পরে আমরা দেখলাম যে তেজগাঁও কলেজে সাকিবুল হাসানকে হত্যা করলো ছাত্রদল। এরপরে আমরা দেখছি বিশ্ববিদ্যালয়গুলোতে গণরুম ফিরিয়ে আনার একটা চেষ্টা চলছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 2 রুমে 24 জনকে তোলা হচ্ছে। এইগুলো কি তারা এখন ক্যাম্পাসগুলোতে? ওকে, আপনার বক্তব্য একেবারে পরিষ্কার। আমি আপনাদের দুজনকে বিদায় জানাতে চাই। আমি একটু আনোয়ার পারভেজের কাছ থেকে ছোট্ট করে শুনে নেব যে দেখছে, আপনি শুনছিলেন আসিফ আব্দুল্লাহ বলছিলেন যে প্রত্যেকটা ক্ষেত্রে আসলে ছাত্রদলকে আগ্রাসী ভূমিকায় দেখা গেছে, এটা নিয়ে নিশ্চয়ই আপনি বলবেন। একই সঙ্গে এটাও একটু শুনতে চাইবো যে ধরেন আপনারা দিনভর যা করলেন গতকাল রাত থেকে দুটি পক্ষ, এতে করে নিশ্চয়ই ওই এলাকায় যারা আছেন, দেখুন ওই এলাকা তো যানবাহন চলাচল একটা নির্দিষ্ট সময় বা একটা বেশ কিছু সময় পর্যন্ত বন্ধ ছিল। সাধারণ শিক্ষার্থী বলেন, ওই এলাকার সাধারণ মানুষ বলেন বা আশপাশের ব্যবসায়ীরা বলেন, তারাও তো নানানভাবে ক্ষতিগ্রস্ত হলো। এটার দায়টা আসলে কে নেবে? আনোয়ার পারভেজ। জি ভাইয়া, আমি একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জুলাই আন্দোলন সফল হওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা ক্যাম্পাসে অরাজকতা তৈরি হোক, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হোক, এরকম কোনো কার্যক্রম করে নাই। বরং অন্য কোনো সংগঠন বা কেউ যদি বিতর্কিত কোনো কাজ করছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এটাকে মিনিমাইজ করে একটা সুন্দর শৃঙ্খল পরিবেশ নিয়ে আসার জন্য কাজ করছে। আপনি দেখেন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গতকাল কি হলো, উনি একটা কথা বললেন, আমি দেখলাম যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কথা বললেন, তারপর অন্যান্য ক্যাম্পাসের কথা বললেন যে প্রত্যেকটা ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল আগে হামলা করেছে। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কি কারণে মিথ্যা কথা? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গতকাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত হয়েছে এবং আমাদের অনেক সহযোদ্ধা, আমার ছোট ভাই বা ছাত্রদলের অনেক কর্মী সমর্থক সেখানে আহত হয়েছে। একটা পর্যায়ে দেখা গেছে ছাত্রদলকে তারা ক্যাম্পাস থেকে ধাওয়া দিয়েছে, তার ক্যাম্পাসে অবস্থান করতে পারতেছিল, এরকম একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছিল। তাহলে উনি কিভাবে বললেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রত্যেকটা ক্যাম্পাসে আগে ওনাদেরকে হামলা করেছে? আমরা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এটা চিন্তা করতো যে না, আমরা সরকারি দলের অঙ্গ সংগঠন হিসেবে তাদের উপরে অ্যাটাক করব, হামলা করব বা তাদেরকে সহাবস্থান দেব না, তাহলে কিন্তু আমরা অনেক আগে সেটা করতে পারতাম। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা হলে কিন্তু শিবির অরাজনৈতিক পরিবেশ বা ছাত্র রাজনীতি চায় না এই কথা বলে প্রত্যেকটা হলগুলোতে তারা দুর্গ করে তুলেছিল, দুর্গ করে তুলেছে তারা। সেখানে আপনার সুপ্ত রাজনীতি চায় না, গুপ্ত রাজনীতি করে পরিবেশটা নিজেদের কন্ট্রোলে নিতে চায়। এবং ছাত্রদল এমন একটা অবস্থায় পড়ে গেছিল যে হলে একটা সিট নিতে যাবে, হলে থাকতে যাবে, হলে সাধারণ কোনো কার্যক্রম করতে গেলেও ছাত্রদল সেটা করতে পারতেছিল না। আমরা ভয়ে ভয়ে যে প্রত্যেকটা ক্যাম্পাসে যাতে অরাজকতা না হয়, বিশৃঙ্খলা না হয়, দেশের একটা সামগ্রিক সংকটময় অবস্থা অতিক্রম করতেছে, এইরকম একটা পরিস্থিতি আমরা কোথাও চাইনি বা চাই না। যে আমাদের যে ভাতৃপ্রতিম সংগঠন যেগুলো আছে, যারা আমরা একসাথে জুলাই আন্দোলন করেছি, বাংলাদেশে ফাঁসিবাদকে নির্মূল করার জন্য সক্রিয় ভূমিকা রেখেছি, তারা কোথাও যাতে কোনো জায়গায় আক্রান্ত না হয় বা কোনো জায়গায় খারাপ পরিস্থিতির সম্মুখীন না হয়, এক্ষেত্রে কিন্তু আমরা সবসময় ভূমিকা রেখেছি। এই যে আজকে দেখলে আপনি বললেন যে ওকে আপনারা দুজনেই আসলে দাবি তুলছেন। আনোয়ার পারভেজ এবং আসিফ আব্দুল্লাহ, আপনাদের বক্তব্য এবং মন্তব্য শুনছিলাম, আপনাদেরকে বিদায় জানাতে চাই, অসংখ্য ধন্যবাদ। যা বুঝলাম তাতে করে কেউই আসলে দায় নিতে রাজি নয়, একে অপরকে বলছেন যে সবাই আসলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে চান, কিন্তু দিন শেষে আজকে আমরা যা দেখলাম গতকাল রাত থেকেই এই সংঘাত সহিংসতা চলছে। কিন্তু আমি এটা বিরতির পর ফিরে এসে আকবর হোসেন এবং ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা আপনাদের কাছে জানতে চাইবো, তাহলে কেউই যদি কিছু না করে তাহলে আসলে ঘটনাগুলো ঘটলো কিভাবে, ভূতে এসে ঘটালো কিনা, আমি একটু বিরতির পর এসে শুনতে চাইবো। এবং ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা এবং আছেন আকবর হোসেন। আমার পরে প্রসঙ্গটিতে যাওয়ার আগে এই বিষয়ে একটু উপসংহার চাই। আপনারা যদি ছোট্ট করে একটু মন্তব্য করেন, তাহলে দেখলেন দুজনের কেউই আসলে বলছে যে না, এটার জন্য তারা কেউই দায়ী নয়, তাহলে ঘটলো কি করে, কেনই বা ঘটলো? না, এখন ওনারা তো দায়ী নয় সেটা ওনারা বলতেই পারেন, কিন্তু কি হয়েছে সেটা তো পাঠক দর্শকরা সবাই দেখেছে, আমরাও দেখেছি। এখন প্রশ্ন হলো যে দেখুন, ওনারা দায়িত্ব যার কথা বলেন না কেন, আমি এটাকে মোর ফোকাস করতে চাই হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ল অ্যান্ড অর্ডার বিষয় থেকে। যেখানেই সংঘর্ষের ঘটনা ঘটুক, সেখানে সেটা মাদ্রাসা হোক, ইউনিভার্সিটি হোক, একটা অ্যাডমিনিস্ট্রেশন তো আছে। সো ওনাদের ভূমিকাটা কী ছিল, ল অ্যান্ড এনফোর্সমেন্ট এজেন্সির ভূমিকাটা কী ছিল, এটা আমার জানার প্রশ্ন। আর ওনারা উভয় পক্ষেই বলছিলেন যে দায় দিচ্ছিলেন না, যে একজন বলছিলেন রবিউল গেছেন যুবদল নেতা, আরেকজন বলছেন যে জামায়াতের নেতারাও গেছেন, এবং উনি তো বললেন যে কি সেখানে একটা সমঝোতা করার জন্য যাতে মারামারি বেশি না হয়। তো ওনাদেরকে এই দায়িত্ব কে দিয়েছে? মানে এখানে মারামারি করার জন্য, ওটা থামার জন্য সেই দায়িত্ব ওনাদেরকে কে দিয়েছে? ওনারা কি মারামারি থামাতে গিয়েছিলেন নাকি এটাকে আরও সিচুয়েশনটাকে আরও অ্যাগ্রাভেট করতে গিয়েছিলেন? সেটাই তো আমাদের প্রশ্ন। ওখানেই আসে হচ্ছে প্রশাসনের ভূমিকাটা। কারণ আপনি এই ঘটনাগুলোকে ছেড়ে দিলে আপনি হবে না তো। তাহলে কি আমরা এখন বলবো যে পুলিশ বা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে যে আমি কার বিরুদ্ধে ব্যবস্থা নিব, কিভাবে ব্যবস্থা নিব, বা ব্যবস্থা নিলে পরে আমার কি হতে পারে? এই দ্বিধা কি তাদের মধ্যে আছে? এই প্রশ্নগুলো আমরা অ্যাজ এ সিটিজেন এইগুলো রাখলাম, এবং আমি আশা করি যে সরকার বিষয়টাকে একটা অ্যাবসলিউটলি ল অ্যান্ড অর্ডারের দৃষ্টিভঙ্গি থেকে এটাকে বিবেচনা করে সে অনুযায়ী পদক্ষেপ নেবে। ডক্টর স্নিগ্ধা, আপনি যদি একটু বিশ্লেষণ করেন, শেষ পর্যন্ত তো কাউকে না কাউকে এই ঘটনার জন্য দায় তো ঠিক করতে হবে যে আসলে এই ঘটনাটা এর জন্যই ঘটেছে। এবং একই সঙ্গে আকবর হোসেন যেটা বলছিলেন যে আসলে এই দ্বিধাটা কাটবে কিনা, এই দ্বিধাটা কাটার কোনো সুযোগ নেই, কারণ এটাই রাজনীতি। কারণ এই প্র্যাকটিসটা আপনি এখন আজকে যেভাবে দেখছি, আমি তো এটা আপনাকে আগেও বললাম যে
যেমন আপনি যদি এখন বলেন যে কেন, আসলেই তো প্রশ্ন, আমারও প্রশ্ন, যে কি কারণে ওটাকে মিনিমাইজ করার জন্য আমাদের যুবদল নেতাকে ওখানে যে উপস্থিত হতে হবে। একই প্রশ্নটা কিন্তু আমি এর আগেরও বারবার করেছি, যে কেন একটা যে কোনো কিছু সাপ্লিমেন্ট করতে গেলে আমাদের যে শিক্ষার্থীরা 24-এর পরবর্তী শেষে তারা কেন ওই জায়গায় ইন্টারভেন করছিল। এই প্র্যাকটিস ইটসেলফ যে একটা রং প্র্যাকটিস, সেটাই কিন্তু বারংবার আসছে। এবং এই প্র্যাকটিসগুলো কি করে জানেন আপনি, ওই যে মব নামের যে ইটা চলেছে, যে দ্বন্দ্ব হয়েছে, এখানে কারো কিছু হাত নেই, দায় কখন নেয় না, কারণ এটা তো মব হয়েছে, এখন তো কেউ দায় নিবে না। যখন আপনি একটা অপসংস্কৃতির চর্চা শুরু করে দেন, তখন অনেক অনেক কষ্ট হয় সেই অপসংস্কৃতি থেকে বের হয়ে আসার। এই যে একটা বেসিক জিনিস, এই বেসিক জিনিসগুলোকে আমরা বাদ দিয়ে যাচ্ছি। আর এখানে প্রশাসনের নাই, অবশ্যই আছে। এটা প্রশাসনের দুর্বলতা তো আমরা কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছি, সেটা তো এখন না, আমি তো আসলে মানে ধারাবাহিকভাবে দেখতে পাচ্ছি যে আমাদের পুলিশ, আপনি দেখেননি, আমরা আইডেন্টিফাই করতে পারছি যে প্রশাসনের দুর্বলতা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্বলতা, কিন্তু এই দুর্বলতা কাটবে কবে, আসলে কিভাবে কাটবে? নাকি যদি এটাই রাজনীতি হয় তাহলে তো আর পরিবর্তনের কোনো সুফল কেউ কি পেলো? দুর্বলতার কাটার তো সবচেয়ে, শুনেন, এটা তো নির্বাচিত গভর্নমেন্ট, আমরা কিন্তু সবচেয়ে বেশি এক্সপেক্ট করেছিলাম ভিন্ন গভর্নমেন্টের কাছ থেকে। নির্বাচিত গভর্নমেন্ট তো সবসময় একটা পপুলিস্টিক ওয়েতে যাবে, নির্বাচিত গভর্নমেন্ট সবসময় হচ্ছে একটা ক্ষমতার মধ্যে তাকে থাকতেই হবে। এবং অথরিটিটা, রাষ্ট্র মানে কি? রাষ্ট্র তো বল প্রয়োগকারী প্রতিষ্ঠান, তো বল প্রয়োগ করার এখতিয়ার তো তাকে দিবেনই আপনি, মানে এটা আমি বলিনি, ফুকো বলেছে। সো ইটস এ প্র্যাকটিস অফ দ্যাট। তো সেই জায়গাটা থেকে আপনাকে কোনটুকু প্র্যাকটিস আমি করব, এই গাইডলাইনটা স্পষ্ট তো হতে হবে। এবং জননিরাপত্তা ইস্যুতে জিরো কম্প্রোমাইজ, জিরো টলারেন্স, এই জায়গাটাতে আসতে হবে। হয়তো বা আমি আপনি এখন পর্যন্ত একটু শান্তভাবে কথা বলছি, এখন পর্যন্ত আল্লাহ মানে ভালো করুক যে কোনো লাশ পড়ে নাই, গল্পটা কিন্তু এইটুকু হলেই ডিফারেন্ট হয়ে যেতে পারত। তো এই বিষয়গুলা মাথায় রাখাটা খুবই জরুরি, কারণ এগুলো নিয়ে কিন্তু প্রচন্ড রকমের যে লোকালয়ে পড়ে যায়। আমরা পরের প্রসঙ্গটি তো দেখি, আপনি এটা একটা জটিল জায়গায় গিয়ে নিয়ে আলোচনাটা ঠেকিয়েছেন, যে যদি শেষ পর্যন্ত গিয়ে এই ধরনের একটা ইনসিডেন্ট ঘটে যেত তাহলে আলোচনাটা আরো কতটা কঠিন হয়ে উঠতো, পরিবেশটা, কতটা পরিস্থিতিটা। আমরা বরং এটাও একটু দেখতে চাই যে যেহেতু 5ই আগস্ট আসছে, আমরা এখন পর্যন্ত বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং কিছু নিউজ পোর্টালে বরাত দিয়ে জানতে পাচ্ছি যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার একটি ভার্চুয়াল, পরে অবশ্য আমরা এটাও নিশ্চিত হতে পারছি যে সেটা ভার্চুয়াল না, তার কিছু অডিও শোনা যাবে, এরকম একটা সংবাদ সম্মেলনকে ঘিরে কয়েকদিন ধরেই গণমাধ্যম বলেন বা রাজনীতির মহলে বলেন আলোচনা চলছে। এই বিষয় নিয়ে আজকে আমরা যে বক্তব্য পাচ্ছি তাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি প্রসিকিউটর আছেন এবং একই সঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আছেন, তারা বক্তব্য রেখেছেন। আপনারা একটু শুনুন এবং শুনে আমাকে একটু পরিষ্কার করার চেষ্টা করবেন তাদের দুজনের বক্তব্য আপনাদের কাছে পরস্পর বিরোধী মনে হয় কিনা। আমার একটু বক্তব্যটা শুনি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। আমরা আগের বার একটা সতর্কতা দিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনাদের মানে যারা করেছেন তাদের ব্যাপারে আমরা এবার আবার স্মরণ করিয়ে দেব যে এই কাজ কেউ যেন না করেন, এটা থেকে বিরত থাকেন, কারণ এটা আদালতের নির্দেশ আছে। কেউ যদি সংক্ষুব্ধ হন শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেয়া ভুল হচ্ছে, তার বক্তব্য প্রচারিত হতে দেওয়া উচিত কেউ যদি মনে করেন, তিনি কিন্তু আদালতে যেতে পারেন, ওই রায়টাকে চ্যালেঞ্জ করতে পারেন। বিদ্বেষমূলক কোনো কথা এটা প্রচলিত আইনেও বলা যায় না, তো সেখানে তখন তাকে কিন্তু ওনার বক্তব্য বলতে বারণ করা হয়নি, শুধু বলা হয়েছে বিদ্বেষমূলক বক্তব্য। যদি এটা কন্টেম্পচুয়াস হয় তাহলে আপনার বিষয়টা অন্যরকম, আর যদি উনি স্বাভাবিক কথাবার্তা বলেন এটার উপর আমাদের কোনো নিষেধাজ্ঞা নাই। উনি দণ্ডপ্রাপ্ত, আমাদের সরকারের এখন কাজ হচ্ছে এই রায়টা কিভাবে বাস্তবায়ন করা যায়। বলছেন, আপনার কি মনে হলো আপনি পরিষ্কার হতে পারলেন? না, আমি পরিষ্কার হতে পারিনি, কারণ যেহেতু ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, আমি ওনার কথাটাকেই বরং বেশি গ্রাহ্য বলে ধরে নেব, কারণ উনি এটা ব্যাখ্যা দিয়েছেন যে এখানে বিদ্বেষমূলক বক্তব্য হলে করা যাবে না, অন্যথায় এটা কন্টেম্প্ট অফ কোর্ট হবে না, এরকমই তো আমি ওনার কথাটা বুঝলাম। আর তথ্য উপদেষ্টা মনে হয় বিষয়টাকে রাজনৈতিকভাবে দেখছেন, বা আমি জানি না এখন এটাকে কোনো কোঅর্ডিনেশনের অভাব যে ট্রাইব্যুনাল এবং সরকারের মধ্যে, যে ট্রাইব্যুনাল আসলে কী ধরনের কথা বলেছে এবং সরকার আসলে কি বুঝেছে ব্যাপারটা সেরকম। এখন এটা আসলে ক্লিয়ার করতে হবে। এবং আমরা দেখলাম যে সন্ধ্যায় আবার একটা তথ্য বিবরণী প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়, সেটা হচ্ছে তারা আহ্বান জানিয়েছে এই বক্তব্য বিবৃতি প্রচার না করার জন্য। এখন আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে আসলে কোনটা সঠিক, মানে আমি নিজেও
একটু পাজলড হয়ে গেছি আর কি। স্নিগ্ধা, আপনি ডক্টর রেজওয়ানা করিম, আপনিও কি পাজলড? কিছু বুঝতে পেরেছেন? মানে যদি ধরেন মানে যে বক্তব্যের কথা বলা হচ্ছে সেখানেও যদি সংবাদ মূল্য থেকে থাকে, গণমাধ্যমকে যে অনুরোধ করা, গণমাধ্যম কি করবে? গণমাধ্যম কি করবে সেখানে থেকে খুব গুরুত্বপূর্ণ, দেখেন এগুলো না খুব বিষয়গুলো, আপনি একজন দণ্ডপ্রাপ্ত আসামির যদি দণ্ডপ্রাপ্ত আসামি হয়, তিনি যদি এখন এসে ফেসবুক লাইভ করেন, ধরেন 5 মিনিটের জন্য ভাবেন যেটা শেখ হাসিনা নয়, অন্য কেউ XYZ, ঠিক আছে, কত ধরনের দণ্ডপ্রাপ্ত আসামি আছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নাই? তো সে এসে এখন আপনার বিলাপ করছে বা বলছে যে এটা হয় না, এগুলো সে বলতেই পারে। তখন কি আসলে আপনি এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা দেওয়ার এখতিয়ার বা আইন এরকমভাবে করতে পারেন কি? এটা একটা প্রশ্ন, কিন্তু ওটা কিন্তু তার রাইটস ভায়োলেশনেরও অংশ আছে। ভাই ফেসবুকে এসে সে বললো আমি ভুল করেছি, আমার তো খুব ভুল হয়ে গেছে, অমুকে আমাকে উস্কেছে, এই কথাগুলো তো বলার রাইটটা তার আছে। আপনি তো বলার আগে বলতে পারবেন না সে বিদ্বেষমূলক কথা বলবে না অবিদ্বেষমূলক কথা বলবে, কোনটা বিদ্বেষমূলক কোনটা উস্কানিমূলক সেটাও বুঝবে কি করে? এটা তো আমি আগে থেকে, ওটা তো আরো আপেক্ষিক ব্যাপার, কারণ আপনার কাছে মনে হবে বিদ্বেষমূলক, আরেকজনের কাছে মনে হবে বিদ্বেষমূলক না। তাহলে এই যে কথাটা বলা হয়েছে, আমি বলবো উভয়ের কথাই আমার কাছে পরিষ্কার হয়নি। মানে সাংবাদিক আকবর হোসেনের কাছে তো পাবলিক প্রসিকিউটরের কথাটা পরিষ্কার হচ্ছে, কিন্তু আমার কাছে কোনোটাই পরিষ্কার হয়নি, কারণ যে কোনো বক্তব্যকে আমি বিদ্বেষমূলকভাবে নির্মাণ করতে পারি, আবার সেটাকে ফ্রেমও করতে পারি, আবার যে কোনো বক্তব্যকেই আমি অবিদ্বেষমূলকও করতে পারি। এই পুরো আলাপটা সিম্পলি আমাদের মনোযোগকে ডাইভার্ট করার জন্য। আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, যখন তখন যা কিছু বলা হচ্ছে। ফ্যাক্ট হচ্ছে খুব ডিফারেন্ট। ফ্যাক্ট হচ্ছে, দেখবেন আপনি কয়েকদিন আগে উনি কিন্তু বলেছেন যে উনি নাকি একটা প্রেস কনফারেন্স করবে, ওনার আজকে প্রেস কনফারেন্স করার কথা, ওমা, তারপরে তো এখন তো আবার বলছে না ওখানেও তিনি কিন্তু অডিও ছাড়া, রেকর্ডেড বক্তব্য ছাড়া দিতে পারবেন না। তো ওখানে যে জিনিসটা আছে, আমি আসলে এটাই বুঝি না, আমরা আসলে এই বক্তব্যগুলো নিয়ে এত শ্রম এবং মাতামাতি আসলে করছি কেন? সেই মাতামাতির জায়গা থেকে আকবর হোসেন, আপনাকে আর একটু পাজল করে দেই। আমি যদি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জসওয়ালের বক্তব্যটা শুনি, দেখি আপনি আর একটু পাজল হন কিনা। জসওয়ালের বক্তব্যটা শুনি। আপনারা যে অনুষ্ঠানের কথা বলছেন সেটি একটি বেসরকারি গণমাধ্যম আয়োজন করছে। আমি নিশ্চিত করে বলতে চাই যে এর সাথে সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এই অনুষ্ঠানের উদ্দেশ্য এবং এতে যাই বলা হোক না কেন, ভারত সরকার সেগুলোকে সমর্থন করে না। এক্সপ্রেসড অ্যাট দি ফোরাম। আমি বিরতির পরে এসে আবার জানতে চাইবো নিশ্চয়ই আকবর হোসেন, যে কোনো জায়গা থেকে পরিষ্কার হতে পারছি কিনা। ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা বলছেন যে আসলে আমরা এটা নিয়ে কেন মাতামাতি করছি, কিন্তু এটা নিয়ে কেউ বক্তব্য রাখতে বাদ দেয়নি। গতকালও যদি আপনি খেয়াল করেন, সেখানে দেখবেন যে শামা ওবায়দ কথা বলেছেন, সেখানে দেখবেন হুমায়ুন কবিরের সাথে দীনেশ ত্রিবেদী দেখা করতে গিয়েছেন, আজকে জসওয়াল কথা বলছেন, আজকে জায়েদুর রহমান কথা বলছেন। সো আমি একটু বুঝতে চাইবো, আমি বিরতির পর এসে নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। আমাদের সাথে আছেন আকবর হোসেন এবং আছেন অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা। আকবর হোসেন, যেই দ্বিধার মধ্যে আমরা ছিলাম, সেই জায়গা থেকে আরেকটু বুঝতে চাইবো যে ধরেন সরকারের যে সতর্কতা দেখেন, সেটার এসে যৌক্তিকত কতটুকু দেখেন? দেখুন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি যে কথা বলেছেন, এখানে আসলে দ্বিধার কিছু নাই। ইটস ভেরি অবভিয়াস অ্যান্ড ক্লিয়ার যে শেখ হাসিনা এই যে সোকল প্রেস কনফারেন্স করছেন, এখানে ভারতের সায় আছে। এবং সেই সায়টা কীরকম আমি বলি, আপনার মনে থাকবে যে 2018 সালে তখন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি কারাগারে। খালেদা জিয়ার পক্ষে একজন আইনজীবী নিয়োগ করা হয়েছিল, যিনি ব্রিটিশ লর্ড সভার একজন সদস্য, লর্ড কার্লাইল। তিনি ব্রিটেনের ফেমাস একজন আইনজীবী। উনি বাংলাদেশে আসতে চেয়েছিলেন, ওনাকে বাংলাদেশের ভিসা দেওয়া হয়নি। তখন উনি প্ল্যান করলেন যে উনি দিল্লিতে যাবেন, দিল্লিতে গিয়ে উনি একটা প্রেস কনফারেন্স করবেন যে কীভাবে খালেদা জিয়াকে সাজা দেওয়া হলো অন্যায়ভাবে, উনি এটাকে এক্সপ্লেইন করবেন। কিন্তু বাংলাদেশ সরকারের প্রেশারে তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট লর্ড কার্লাইলকে দিল্লি এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়েছিল, তাকে ইন্ডিয়াতে ঢুকতেই দেয়নি। হি ওয়াজ নট ইভেন অ্যালাউড, তার ভিসা বাতিল করা হয়েছে। আচ্ছা, এখন যে ফরেস্ট করেসপন্ডেন্ট ক্লাব যেটা, তারা সেই লর্ড কার্লাইলের প্রেস কনফারেন্স আয়োজন করেছিল, এই একই সংগঠন, এই উনি যাদেরকে বলছেন ভারতের এবং তখন এই এফসিসি তারা সেই প্রেস কনফারেন্সটাকে তারা বাতিল করেছিল। এখন আপনি দেখেন যে
শেখ হাসিনা বাংলাদেশের একজন দণ্ডিত আদালতের রায়ের মাধ্যমে। উনি ভারতের সুপারভিশনে আছেন, ভারতে অবস্থান করছেন। ভারত সরকার যদি না চায় তাহলে তার পক্ষে কি সেখানে কোনো সংবাদ সম্মেলনে যোগ দেওয়া, রাজনৈতিক বক্তব্য বিবৃতি দেওয়া এটা সম্ভব? উনি যেটা বলছেন যে এটা আমরা করছি না, রিয়েলি ওনারা কি আমাদেরকে এত বোকা ভাবেন? আর উই সো নাইভ যে আমরা কিছু বুঝতে পারছি না? মানে ব্যাপারটা তো ওরকম না। আচ্ছা, এখন ভারতের কোনো কেউ যদি বাংলাদেশে এসে এরকম বক্তব্য দেয়, তখন বাংলাদেশ সরকার যদি বলে যে না এটা তো আমরা ফ্যাসিলিটেট করছি না, এটা ওনার প্রাইভেট স্টেটমেন্ট, এটা কি ভারত সরকার মেনে নেবে? নেবে না, তো কখনোই নেবে না। এখন প্রশ্ন হচ্ছে ভারত এগুলো কেন করছে? সেখানে ভারতের কিছু ইন্টারেস্ট আছে। দেখুন, আফটার 5th of August ভারতের যেটা হয়, ভারত বাংলাদেশের উপরে অলওয়েজ একটা পলিটিক্যাল কন্ট্রোল চায়, কিন্তু আফটার 5th of August ভারতের সে পলিটিক্যাল কন্ট্রোলটা বাংলাদেশের উপরে আর নাই। এখন ভারতের সঙ্গে আপনি যতভাবে এঙ্গেজ করেন না কেন, ভারত কোনো কিছুতে হ্যাপি হবে না যদি আপনি তার সঙ্গে পলিটিক্যাল এঙ্গেজমেন্টে না থাকেন। এই ভারত সরকারের সঙ্গে তো তার কোনো নেইবারের সম্পর্ক ভালো নাই, একটা নেইবারের না, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, কারোর সঙ্গে নাই। এবং বাংলাদেশে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে যে সরকার তৈরি হয়েছিল, সেই সরকারকে ভারত বলে এটা একটা উগ্রপন্থীদের উত্থান হয়েছে বাংলাদেশে, বলেছে না তারা এটা বিভিন্নভাবে প্রচার করেছে না? অথচ দেখেন, এই তো 2 মাস আগে তালেবানের পররাষ্ট্রমন্ত্রীকে দিল্লিতে ইন্ডিয়া হোস্ট করেছে এবং ইন্ডিয়া ঘোষণা দিয়েছে এখন কাবুলে তারা পূর্ণাঙ্গ দূতাবাস চালু করবে। একসময় ছিল এটা বন্ধ করে দিয়েছিল। আপনি তালেবানের সঙ্গে হররোজ বৈঠক করছেন এবং সেখানে পূর্ণাঙ্গ দূতাবাস চালু করছেন, সেখানে সমস্যা হচ্ছে না। আর আপনি বাংলাদেশে একটা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে তৈরি হওয়া সরকারকে আপনি বলছেন এখানে উগ্রপন্থীদের উত্থান হয়েছে। তো ভারতের দৃষ্টিভঙ্গিটা কি, এটা তো বুঝতে আমাদের অসুবিধা হয় না। এখন শেখ হাসিনা ভারতের কাছে একটা বড় কার্ড, তারা সময় সময় এটাকে ইউজ করবে। কেন ইউজ করবে? বিএনপি সরকারের সঙ্গে এখনো ভারতের সব কিছু সর্টেড হয়নি, ফিক্স হয়নি, অনেক কিছু প্রেশার দেওয়ার বাকি আছে। নাম্বার 1, সামনে একটা গঙ্গা পানি চুক্তির নবায়নের প্রশ্ন আসছে। এখন যেটা নিয়ে আলোচনা হচ্ছে যে 1997 সালে যে চুক্তি হয়েছিল, সেই চুক্তি ওইটার মতো হবে নাকি তার চেয়ে বেটার চুক্তি হবে নাকি তার চেয়ে খারাপ চুক্তি হবে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। এখানে একটা প্রেশার তৈরি করা। এবং তার চেয়ে তো বড় আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ যেভাবে চায়নার সঙ্গে তার সম্পর্কটাকে রিবিল্ড করতে চাচ্ছে, এবং প্রধানমন্ত্রী চায়না সফরের পর থেকে কিন্তু ভারত এই কথাগুলো নানাভাবে তারা বলছে, যাতে করে বাংলাদেশ সে পথে না হাঁটে, এইটা একটা প্রেশার তৈরি করা। এবং থার্ড থিং হচ্ছে বাংলাদেশে তাদের পলিটিক্যাল কন্ট্রোলটা বজায় রাখে। এই জন্য তারা টাইম টু টাইম শেখ হাসিনাকে ইউজ করবে, এবং শেখ হাসিনার আর কিছু করার নাই, সে যেহেতু ওখানে আছে তাকে এগুলো মানতে হবে। ওকে, ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, তাহলে ফলে এই সম্পর্কের অস্বস্তি নিয়েই কি বাংলাদেশকে আগামীর পথ হাঁটতে হবে? নট নেসেসারিলি। রাজনীতিতে তো আসলে অস্বস্তি না, মানে কোনো কিছু ডাই এন্ড দ্যাটস ইট বলা যায় না, তাই না? কারণ এটা তো একটা ভূ রাজনৈতিক প্রেক্ষাপট। এবং আপনি খেয়াল করে দেখবেন যে খুব সম্প্রতি কিন্তু আপনার এই যে সার্জিকো যে এসে গেলেন এবং আমাদের যে সম্মেলনে যাওয়ার যে ব্যাপারটা, এটাও কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না আসলে প্রধানমন্ত্রী কি যাচ্ছেন নাকি যাচ্ছেন না ব্রিক্স সম্মেলনে। সো এই জিনিসটাও কিন্তু আমার কাছে মনে হচ্ছে খুবই কানেক্টেড, কারণ টাইমিংটা যদি আপনি একটু করেন। এবং আরেকটা কথা আমি বলতে চাই, আমাদের অনেকেই মনে করেন, আমি শুনেছি অনেক পপুলার টক, অনেকে বলে যে আমাদের শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসা বিচার। আমি আসলে সত্যি জানি না শেখ হাসিনা ইটসেলফ, মানে উনি নিজেও কি চাইলেই আসতে পারবেন, মানে এটিও কি উনার একক সিদ্ধান্তের উপরে আছে কিনা, আই রিয়েলি ডাউট। এই পুরো গল্পটা কিন্তু ভীষণ রকমের একটা, শুধু ভারত আমি এটাও বলবো না, আমার কাছে এখানে কিন্তু শুধু ইন্ডিয়া মনে হয় না, আমার কাছে এখানে আরো অনেক কিছুই মনে হয়, অনেক পরাশক্তি মনে হয়, যেটা একটা একটার সাথে কানেক্টেড। কারণ আপনার ওদিক থেকে চায়নার সাথে সম্পর্ক ভালো হলে শুধু ভারতেরই খারাপ লাগে, গল্প কিন্তু এরকম না, আরো অনেকেরই কিন্তু খারাপ লাগে। এবং সেই খারাপ লাগার কি কি প্লটিংটা হয় সেই বিষয়ক আলাপগুলো কিন্তু আমাদের জন্য জরুরি। বরঞ্চ এখানে সবচেয়ে বেশি দুঃখজনক হচ্ছে আপনি মানে উনি একটা হুঙ্কার দিলে এখানে সবাই একসাথে হয়ে যায়, এটা না আমার কাছে খুবই দুঃখজনক মনে হয়। তাতে তো উনারই গুরুত্ব বাড়ে। এই জায়গাগুলো না আমি আসলেই শুটলি মনে করি যে আমাদের আর একটু রিভাইজ করা উচিত। কিন্তু একই সঙ্গে এটাও তো
একটু বোঝা জরুরি, ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, আপনি বলতে থাকুন, শুনতেও চাই যে ধরেন 2015 সালে যদি তাকাই আমরা, সে সময়ও তো বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে কোনো একটি মামলায় দণ্ডিত দেখিয়েই তো তাকে সেই সময় তার বক্তব্য প্রচারে নানান ধরনের নিষেধাজ্ঞা সামনে এসেছিল। এখনও কি সেই পথের দিকেই আমরা হাঁটছি কিনা? আর এসব বন্ধ করেই বা কতটুকু উপকৃত হয়েছে কে? কোনো না কোনো মাধ্যম দিয়ে তো আপনার খবর লিক হয়েছে বা সামনে এসেছে বা সবাই দেখেছে। সোশ্যাল মিডিয়াকে বাবা আপনি বন্ধ করবেন কি করে? এতে কিছুই যায় আসে না, কিন্তু আপনি এই দুইটা কেস আসলে সিমিলার না। ডেফিনেটলি এখানে শেখ হাসিনার কেসটা কোয়াইট বিট ভেরি ডিফারেন্ট। এটা কিন্তু ওই আমাদের যে পিএম আছেন বর্তমান, তার কেসের সাথে একইভাবে দেখার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। দুটো পুরোপুরি প্রেক্ষাপটগত ভিন্নতা আছে। আমাদের পিএম তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন না। আমাদের যে পিএম, তার তো আর আপনার এই যে সরকারি হিসাবে 843 জন, ইউএনের হিসেবে 1400 খুনের এই ধরনের কোনো দায়বদ্ধতাও ছিল না, বা উনি কোনো প্রশাসনিক পদেও ওইভাবে ছিলেন না। তো দুটাকে আসলে কোনোভাবে এক করার কোনো সুযোগ নাই, কারণ এটি মানতেই হবে ইন্ডিয়ার কাছে এটি একটি বড় টার্ম কার্ড, বিশাল বড় টার্ম কার্ড। ছোট্ট করে যদি মন্তব্য করেন, সোশ্যাল মিডিয়া তো আসবে, সেক্ষেত্রে কি হবে? না, এখানে যেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া এবং মেইনস্ট্রিম মিডিয়ার মধ্যে একটা ডিফারেন্সিয়েট করার চেষ্টা করা হচ্ছে আর কি। কারণ স্টিল মেইনস্ট্রিম মিডিয়ার প্রতি মানুষের ক্রেডিবিলিটিটা একটু বেশি। সরকার হয়তো মনে করছে যে ওই জায়গাটা ইউজড না হোক, সোশ্যাল মিডিয়া যা হবার সেটা হোক, ওটা তার কন্ট্রোল নাই। তারা যতটুকু কন্ট্রোল করতে পারে তারা ততটুকু করবে, ব্যাপারটাকে ওভাবেই দেখা হচ্ছে। যে আমি একটু অনলাইন নিউজ পোর্টালগুলো দেখি, একই সঙ্গে চেষ্টা করবো আপনাদের ছোট্ট করে মন্তব্য শোনার জন্য। আমরা প্রথম অনলাইন পোর্টাল প্রথম আলো এখন পর্যন্ত যে খবরগুলো তাদের সর্বশেষ আপডেট দিয়েছে, তাতে তো আলিয়া মাদ্রাসা সহ যে সংঘর্ষের কথাগুলো আছে সেগুলো তো রিপোর্ট হয়েছে। এমপিদের ডেকে নৈতিক বিষয়ে সতর্ক করলেন জামায়াতের আমির। ডক্টর স্নিগ্ধা, ছোট্ট করে বলবেন যে জামায়াতের আমিরের এখন উপলব্ধি হয়েছে যে তাদের এমপিদের অনেক নৈতিক বিষয়ে অধঃপতন হয়েছে, যার কারণে সতর্ক করা, কি বলবেন? তো উনাদের ডায়ালগটা চেঞ্জ করতে হবে, সৎ লোকের শাসন চাই। কারণ উনারা তো এটা বলেছেন, এবং উনারা যে এইটা বলেছেন নৈতিক বিষয়ে সতর্ক করার, সেজন্য ধন্যবাদ। কারণ উনাদের এই বিষয়টা আরো আগেই বলা উচিত ছিল। শুধু এমপি না, আমি আসলে বুঝি না, যখন আপনি ইসলাম ভিত্তিক দলের কথা বলেন, এবং সেটি জামাতে ইসলাম না, আমাদের দেশে প্রতি বছর ঠিক এই মুহূর্ত পর্যন্ত এই বছরে বালাৎকারের সংখ্যা কত, মাদ্রাসার ছেলে শিশু ধর্ষণের সংখ্যা কত, এই সকল সামাজিক বিষয় নিয়েও কিন্তু তাদের আসলে এগিয়ে আসা উচিত। কিন্তু সেই সকল কোনো বিষয়ে কিন্তু তারা কোনো বক্তব্য দেন না, এবং এই নৈতিকতার বিষয়টা যে কেবলমাত্র দেখনদারিত্বের না, এই বিষয়ে সতর্ক থাকাটা তো আসলেই জরুরি। আর একটা প্রতিবেদন দেখছিলাম, গ্যাস সংকট, ডিম পর্যন্ত ভাজা যায় না, চিড়া কলা খেয়ে থাকতে হয়। আমরা কি গণমাধ্যমগুলোকে এই যে একটা খুবই জনগুরুত্বপূর্ণ জনসম্পৃক্ত বিষয়, এটাকে কোনোভাবে উপেক্ষা করে যাচ্ছি? না, আসলে গণমাধ্যম যে খুব বেশি উপেক্ষা করেছে সেটা বলা যায় না। গণমাধ্যম তার কাজ করছে, কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন, আমরা এখন অনেক বেশি আলোচনা করছি আমাদের এখনো সংবিধান, আইন, জুলাই, মুক্তিযুদ্ধ, রাজাকার, এগুলো আমাদের ডিসকাশনের মধ্যে কিন্তু এগুলোকে ডমিনেট করছে আর কি। এখন মানুষের যে ওয়েলফেয়ারের যে জায়গাটা, এটাকে আমরা মিস করে যাচ্ছি। মানুষ যে ডেইলি লাইফে সাফার করছে, এটা আমরাকে মিস করে যাচ্ছি। আপনি ঢাকার রাস্তায় এখন কোনো উবার বা সিএনজি জাতীয় 3 হুইলার পাঠাও, এগুলো কিছু পাবেন না। কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে, কারণ সবাই তো গ্যাসের লাইনে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। বহু জায়গায় চুলো জ্বলছে না, মানে একটা ডিম ভেজে খেতে পারছে না, এই পরিস্থিতি কিন্তু আছে। কিন্তু আমরা এখনও অনেক বেশি, আমরা যে ওগুলো নিয়ে আলোচনা করব না তা না, কিন্তু আমাদের মনে হচ্ছে যে এন্টায়ার আমাদের যে পলিটিক্যাল ডিসকোর্সটা ওইটার মধ্যে ঢুকে গেছে। আমরা জনগণের ওয়েলফেয়ার নিয়ে খুব একটা ভাবছি না। এইটা হচ্ছে তার একটা জ্বলন্ত উদাহরণ আর কি। এখন মানুষ যদি দিন শেষে দেখে যে আমার চুলো জ্বলছে না, সে কিন্তু ওই আলাপ, সংবিধান বা ইত্যাদি এসব আলাপ সে আর খুব বেশি দিন শুনবে না। জি, আমরা পরের অনলাইন পোর্টালে যেতে চাই। বিবিসি বাংলা, দিল্লিতে যে অনুষ্ঠানে শেখ হাসিনা বক্তব্য দেবেন, তার সাথে ভারত সরকারের কোনো সমর্থন নেই, যেটা একটু আগে আমরা আলোচনা করছিলাম। ফেসবুক বা অন্য সামাজিক মাধ্যমেও কি শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, যেটা একটু আগে আমরা আলোচনা করছিলাম। সরকারি চাকরিতে এখনও কোটা কত শতাংশ আছে, সে নিয়ে একটি বিবিসি বাংলা রিপোর্ট করেছেন। এছাড়া আমরা পরের অনলাইন পোর্টালটিতে দেখতে চাই যুগান্তর। এখন পর্যন্ত আলোচনায় সভায় প্রধানমন্ত্রী কি বলেছেন? জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে। একই সঙ্গে আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না, মির্জা ফখরুল। এবং একই সঙ্গে সমকালেরটা দেখেই অনুষ্ঠানে ইতি টানতে চাই। সমকাল কি বলেছে? জুলাই গণ অভ্যুত্থান দিবস আজ, মানে অলরেডি আমরা পা দিয়ে ফেলেছি সেই সময়টার মধ্যেই।
মৌসুমী বায়ু সক্রিয়, বৃষ্টি হতে পারে শনিবার পর্যন্ত। এছাড়া অভিনেতা প্রদীপ রাওয়াত মারা গেছেন। আরেকটা যদি অনলাইন মানবজমিন কি বলছে, মানবজমিনের সর্বশেষ আপডেট দেখি। 29 বছরে 259 মামলার চার্জশিট, 2 মামলার বিচার শুরু। নাফিজ এসেছে তবে লাশ হয়ে। জুলাই অভ্যুত্থান সংক্রান্ত প্রতিবেদন বেশ কয়েকটি আছে। যাই হোক, আমরা মনে হয় আর বেশি কোনো সময় পাচ্ছি না। অসংখ্য ধন্যবাদ আকবর হোসেন এবং একসঙ্গে ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, আপনারা আপনাদের মূল্যবান সময় এবং মন্তব্য জানিয়েছিলেন। আর এই ছিল আজকে নির্বাচিত খবরে। কাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।